2012 সাল থেকে 2024 এই 12 বছরের মধ্যে পশ্চিমবাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। কেন আপনি আমি এর বিরুদ্ধে লড়াই করতে পারছি না? আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, দলবদ্ধ হওয়া দরকার ছিল। তোমার এরা এসেছেন, তুলো না, তুলো, আসবে না পরে। আচ্ছা ঠিক আছে, রক্তদানের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসো, যেখানে আপনাদের কমফোর্ট হবে আপনারা সেখানে থাকুন, কোনো সমস্যা নেই। আমাদের রক্তদান মঞ্চে নিয়ে যাও না, ভিতরে নিয়ে যাও না একটু। তো ওই 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কার হয়েছে? ক্ষতি না হিন্দু না মুসলমান, ক্ষতি হয়েছে গরিব শিশুদের, ক্ষতি হয়েছে আপনার আমার পরিবারের। আপনার আমার পরিবারের মধ্যে হিন্দু দলিত আদিবাসী নির্বিশেষে মতুয়া নমশূদ্র সবাই আছে। আপনার আমার পরিবারের মধ্যে যারা গরিব তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনি আমি সেইভাবে কি প্রতিবাদ করতে পারছি, ঐক্যবদ্ধ হতে পারছি? কারণ আপনার আমার মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে। তো আমাদের আওয়াজ তোলা দরকার। ওই 25,000 প্রাইমারি স্কুলগুলোতে কে পড়ে ভাই? কে পড়ে? কাদের ছেলেরা পড়ে? শুধু কি মুসলমানদের ছেলেরা পড়ে? শুধু কি হিন্দুদের ছেলেরা পড়ে? শুধু কি মতুয়াদের ছেলেরা পড়ে? শুধু কি নমশূদ্রের ছেলেরা পড়ে? না শুধু আদিবাসীদের পড়ে বা ওদের, অথবা শুধু কি দলিতদের ছেলেরা পড়ে? পড়ে না তো। কাদের ছেলেরা পড়ে? যাদের আর্থিক দুর্বলতা আছে, যারা দিনে কম ইনকাম করে, যারা মাসের শেষে কম খরচ করতে পারে। কারণ কম খরচ করে, ইনকাম কম হলে তো খরচ কম হবে ভাই, ইনকাম বেশি হলে খরচ বেশি করবে। তাদের ছেলেরা পড়ে। তার মধ্যে দলিত আছে, আদিবাসী আছে, নমশূদ্র আছে, মতুয়া আছে, বাউরি আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সমগ্র সমাজের মানুষ আছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। ওই প্রাইমারি স্কুলগুলো আজকে খুলতে হবে। আর যে প্রাইমারি স্কুলগুলো এখন চলছে একটা দুটো টিচার দিয়ে 450-500 ছেলেপুলে আছে, সেইগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, কিন্তু এই আওয়াজ আমাদের উঠছে না। তার পরিবর্তে কি উঠছে? ধর্মের ধ্বজাধারীদের হাতে, মানে তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। স্বঘোষিত ধার্মিক যারা, প্রকৃত ধার্মিক অন্য ধর্মকে কোনোদিন অবজ্ঞা করতে পারে না। স্বঘোষিত যারা ধার্মিক অন্য ধর্মের নামে কথা বলে, সেই স্বঘোষিত ধর্মগুরুদের পাল্লাই পড়ে গিয়ে আমরা হিন্দুকে মুসলমান আমরা চিনতে শুরু করে দিয়েছি। আমরা যখন আমি কত বড় হিন্দু, আমি কত বড় মুসলমান চিনতে শুরু করেছি। আমার স্কুল বন্ধ হচ্ছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি না, ঔষধ পাচ্ছি না, পর্যাপ্ত যে রিক্রুটমেন্ট থাকার দরকার সেটা পাচ্ছি না। যখন আমি নিজেকে হিন্দু বলে চিনতে শিখেছি, নিজেকে যখন মুসলমান বলে চিনতে শিখেছি, অর্থাৎ নিজের আইডেন্টিটি নাকি এতদিন ছিল না, ধর্মীয় পরিচয় নাকি এতদিন ছিল না, এখন নতুন করে শিখতে শুরু করেছি, তখনই আমার একটা সাংবিধানিক যে মৌলিক অধিকার খর্ব হচ্ছে। তার প্রমাণ আমি আপনাদের হাতে নাতে ধরিয়ে দিয়ে যাচ্ছি। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস কি? আমি ক্ষুধার্ত, সরকার আমাকে খাদ্যের ব্যবস্থা করবে। ফান্ডামেন্টাল রাইটস। আপনি ক্ষুধার্ত, সরকার আপনার খাদ্যের ব্যবস্থা করছে? যদি করতো, এই বছরের বলছি 2025 সালে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স, রাষ্ট্রের দায়িত্ব কি, সরকারের দায়িত্ব কি, সংবিধান সম্মত ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটসে বলছে আমি ক্ষুধার্ত, আমার খাদ্যের ব্যবস্থা সরকার করবে। যদি সরকার সত্যিকারের খাদ্যের ব্যবস্থা করত, তাহলে ক্ষুধার সূচকে 123টি দেশের মধ্যে 101 নম্বর পিছন দিকে আমরা পৌঁছে যেতাম না। 2025 সালের ডেটা আপনাদের বলছি, 123টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে। তার মধ্যে আমার মহান ভারতবর্ষ, গর্বের ভারতবর্ষ, যে ভারতবর্ষের সংবিধান, লিখিত সংবিধান, পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান আছে, সেই দেশে 123টি দেশের মধ্যে পৃথিবীর 101 নম্বর স্থানে আমরা পৌঁছে গিয়েছি। অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সূচকের সংখ্যা বাড়ছে। আমার দেশের মানুষ হয় কেউ একবেলা না খেয়ে ঘুমাচ্ছে, একবেলা কি দুবেলা না খেয়ে ঘুমাচ্ছে, এই সংখ্যা বাড়ছে। বাংলার ঐক্য, বাংলার সৌহার্দ্যের পরিবেশ এই বিজেপি তৃণমূল মিলে নষ্ট করার চেষ্টা করছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। এই সম্প্রীতির মাটি, এই ঐক্যের মাটি, এই সৌহার্দ্যের মাটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কারণ এরা রাজনৈতিক কারবারিরা
মানুষের মধ্যে সম্প্রীতিকে নষ্ট করে, মানুষের মধ্যে ঐক্যকে নষ্ট করে, আমরা ওরা বিভাজন করে হিন্দু মুসলমান আলাদা করে দিয়ে ওরা রাজনৈতিক ফায়দা নিতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওরা যত ওরা করার চেষ্টা করবে, রাজনৈতিক হানাহানি করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানে ওরা করার চেষ্টা করবে, আমরা দলবদ্ধ হয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আরও আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ঐক্য, আমাদের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ, আমাদের মধ্যে বোঝাপড়া, আমাদের মধ্যে ডায়লগ বিনিময় আমাদেরকে বেশি বেশি করতে হবে। আমাদের যুব সমাজকে দায়িত্ব তুলে নিতে হবে। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম, নিউজে পাবলিশড হয়েছে। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী তিনি আমাদের রাজা রামমোহন রায় সাহেবকে কি বলছে, ব্রিটিশদের দালাল ছিল, এই ধরনের বলে আখ্যা দিয়েছে। ভাবতে পেরেছেন? অশিক্ষিত বর্বর ছাড়া আমি কিছু মনে করব না। রাজা রামমোহন রায়ের কন্ট্রিবিউশন সোসাইটির জন্য দেখুন, দেশের জন্য তার কন্ট্রিবিউশন দেখুন। তৎকালীন সময়ে সতীদাহ নামে যে কুসংস্কার ছিল, মহিলাদের উপরে যে অত্যাচার নেমে আসতো, তার বিরুদ্ধে রাজা রামমোহন রায়ের কি অবদান ছিল, কি লড়াই ছিল। দেশের জন্য, সমাজের জন্য, তার ধর্মের জন্য, তার সোসাইটির জন্য, সমস্ত সমাজের জন্য রাজা রামমোহন রায় একজন অন্যান্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে আসছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই বর্বর বিজেপি, যদি বাবুর ভাষায় তাদেরকে বর্বর বলে, এই বিজেপি দায়িত্ব নিয়ে একের পর এক বাংলার মনীষীদেরকে আক্রমণ করে যাচ্ছে। কখনো রবি ঠাকুরের আমার সোনার বাংলা গাওয়া কবিতা গানকে, সোনার বাংলাকে, আমার সোনার বাংলা একে যারা গিয়েছে অসমে তাদের নামে দেশদ্রোহীর মামলা দিচ্ছে। তো কখনো আমরা কি দেখছি যে আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের গাওয়া সেটাকে নাকি পরিবর্তন করার গল্প শোনাচ্ছে। আর আজকে সকালে উঠে যে খবরটা শুনলাম, যেটা দেখলাম, সত্যি ভারাক্রান্ত মন। আমরা কোন বাঙালি? জাগ্রত হতে হবে। বাঙালি আজকে অস্তিত্ব রক্ষার লড়াই আছে, যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য, সমাজের জন্য, সোসাইটির জন্য তারা লড়াই করে, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে, নারীদের অধিকার দিয়েছে। সেই রাজা রামমোহন রায়কে আজকে কি করছে? তাকে দেশদ্রোহী, তাকে ব্রিটিশদের দালাল বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কি হবে না? হতে হবে কি হবে না বলুন? যারা এর বিরুদ্ধে লড়াই করতে চান হাত তুলে দেখান তো। আপনারা লড়াই করতে চান তো নাকি? তা লড়াই করতে গেলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। আর এই জায়গাটায় তৃণমূল বিজেপি সুকৌশলে আপনাকে আমাকে আলাদা করে দিচ্ছে। কিভাবে আলাদা করছে? ওরা করে দিচ্ছে। অপরাধীর ধর্ম নিয়ে আলাদা করছে, ক্রিমিনালের ধর্ম নিয়ে আলাদা করে দিচ্ছে, যাতে একসাথে না লড়াই করতে পারেন। আজকে আমি বিবি রাইট গ্রামে আছি, শুধু বিবি রাইট গ্রাম নয়, সারা রাজ্যে ঘুরে দেখুন। তাহলে সরকার খাদ্যের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়টা সরকারকে প্রশ্ন করার দরকার তো। তা আপনি কি প্রশ্ন করছেন? তা করছেন না। আপনি কি করছেন? আপনি কত বড় হিন্দু, আপনি কত বড় মুসলমান, তার প্রতিযোগিতায় লেগে পড়েছেন, নিজের সাথে নিজেই প্রতিযোগিতায় লেগে গিয়েছেন। ফলে কি হচ্ছে? আপনি আপনার সাথে যখন প্রতিযোগিতায় লেগেছেন, আপনি আপনার পাশের বাড়ির রাম কাকার সাথে, পাশের বাড়ির রহিম চাচার সাথে, পাশের বাড়ির অনিকেতের সাথে, পাশের বাড়ির মাহফুজের সাথে প্রতিযোগিতায় লেগে গিয়েছেন। কে কত বড়? এত বড় টিকা দেবে না এত বড় পাঞ্জাবি পড়বে, তার লড়াই আপনি নেমে গিয়েছেন। আর আপনার পেটে ভাত জুটছে না, সেই হোঁশার আপনার নাই। আওয়াজ তুলতে হবে তো। তাহলে আপনাকে লড়াই কি করতে হবে? আপনাকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আপনার লড়াইটা চলবে, বাইরের মাইকটা অফ করে দাও। আপনার লড়াইটা চলবে ক্ষুধার্তর মুখে ভাত তুলে দেওয়ার জন্য। তো আমাকে একজন প্রশ্ন করেছিল, আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব, যে ভাইজান আপনি রাজনীতিতে নেমে গেলেন, মানে পরে কিছু বলতে চাইছিল। আমি বললাম ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি, আর কোশ্চেন করতে হবে না। মিসকাতুল মাসাবি হাদিস শরীফে, আরো হাদিস শরীফে আছে বাবু তোয়াম, খাদ্য পর্ব। ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? সাধারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ইসলামের মধ্যে অন্যতম যে ভালো কাজের মধ্যে, উত্তম কাজের মধ্যে
একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দাও। আমি সেই আদর্শে আদর্শিত। আমার শিক্ষক, আমার গুরু, আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল, তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই সময়েও আরবের ভূমিতে হিন্দু আপনার মুসলিম নন মুসলিম ছিল, কিন্তু একবারের জন্য তিনি বলেননি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সেই সময়ে আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দাও। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। একবারের জন্য তিনি এই শিক্ষা দেননি। তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্ত তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমি রাজনীতিতে এসেছি, আমার দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া। আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে। মৌলানা সাহেবকে আমি এই উত্তরটা দিয়েছিলাম। তারপরে মৌলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি। আপনি রাজনীতিতে এসেছি কেন? ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য? 4টে প্লট কেনার জন্য? যদি ওটাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম ভাই।